বাংলাদেশ থেকে যারা ভারতে যেতে যাচ্ছেন তাদের জন্য বেশ কয়েকটা দুঃসংবাদ রয়েছে। তার মধ্যে সব থেকে বড় যে দুঃসংবাদটা সেটা হচ্ছে বাংলাদেশিদেরকে আর ভারতে চিকিৎসা সেবা দেওয়া হবে না, এবং সেটা কার্যকর হয়েছে। এটা মোটামুটি কনফার্ম। কি ঘটনাটা সেটা একটু পরে জানবো, তবে ভিডিও শুরুর আগে সবাইকে বলে নেই, যারা আমার চ্যানেলে নতুন যোগদান করেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ভবিষ্যতে যারা ভারত ভ্রমণের জন্য আগ্রহী তারা চাইলে আমাদের মাধ্যমে ভিসার কাজ করে নিতে পারবেন। সেজন্য অপেক্ষা করতে হবে যতদিন না পরিবেশ পরিস্থিতি সবকিছু স্বাভাবিক হয়ে যায়। আমরা শতভাগ গ্যারান্টি দিয়ে থাকি ভিসার জন্য। যাই হোক, তো মেইন যে ভিডিও সেটা এখন আসি। বাংলাদেশ থেকে ভারতে যাওয়া যাচ্ছে না সেটা তো সেই 5 আগস্টের পর বা জুলাইয়ের পর থেকেই। কেননা সেই সময় বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায়, এবং তারপর থেকে ভারতীয় হাই কমিশন সহ ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার সব বন্ধ ছিল। কিছুদিন পর চিকিৎসা ভিসা, এমার্জেন্সি ভিসা, ডাবল এন্ট্রি ভিসা, স্টুডেন্ট ভিসা, এই ভিসাগুলো দেওয়া শুরু করলো। মাঝখানে কয়েকদিন আবার বাণিজ্যিক রিলেটেড বা ব্যবসা রিলেটেড ভিসাগুলো দিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে চিকিৎসার সেবা পাওয়াটাই দুরূহ বিষয় হয়ে গেছে। কেননা ভারতের মানুষজন, ভারতের হসপিটালগুলো সিদ্ধান্ত নিয়েছে তারা আর বাংলাদেশিদেরকে ভিসা চিকিৎসা সেবা দিবে না। এই ঘটনাটা কেন ঘটলো? কেননা হচ্ছে বাংলাদেশে কিছুদিন আগে ইসকনের একজন বেশ বড় নেতা, ইসকনের যে প্রধান বলা যায় চট্টগ্রামের অঞ্চলের, সেই ব্যক্তি চিন্ময় কৃষ্ণা দাস, তাকে গ্রেপ্তার করা হয় জাতীয় পতাকা অবমাননার জন্য। আমি আসলে সঠিক বলতে পারবো না যে জাতীয় পতাকাটাকে সে কিভাবে অবমাননা করছে, আমি আসলে ওই নিউজটা অত ফলাওভাবে দেখি নাই। কিন্তু এরপরে যে ঘটনাটা ঘটে, ভারতে এটা নিয়ে মিথ্যাচার শুরু হয়। ভারতে প্রচুর পরিমাণে টিভিতে নিউজ আসে, ওখানকার রাজনৈতিক ব্যক্তিরা এবং অ্যাম্বাসির মাধ্যমে বাংলাদেশকে জানানো হয় যে চিন্ময় কৃষ্ণা দাসকে যেন মুক্তি দেওয়া হয়, এবং তাকে যেদিন আদালতে হাজির করা হয় সেই দিন একজন উকিলকে, ব্যারিস্টার বা উকিল যেটাই হোক না কেন, তাকে হচ্ছে মেরে ফেলা হয় চট্টগ্রাম কোর্টের সামনেই। তো এটা বেশ ভালো রকমের একটা ঝামেলা। এই জন্যই বেশ ঝামেলা চলতেছে বেশ কয়েকদিন ধরে। এরপরে যে ঘটনাটা ঘটলো, যে দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ইউনিভার্সিটিতে ভারতীয় পতাকাকে গেটের নিচে দিয়ে রং করে তার উপর দিয়ে সাধারণ শিক্ষার্থীরা বা মানুষজন হেঁটে যাওয়া আসা করতেছে। এটা আমার কাছেও খারাপ লেগেছে। কেন খারাপ লাগছে? একটা দেশকে অবমাননা করা আমাদের কোনোভাবেই উচিত নয়। তারপরেও বাংলাদেশিরা যেহেতু অবমাননা করে ফেলেছে, সেটার পরিপ্রেক্ষিতে ভারতীয় হসপিটালগুলো সিদ্ধান্ত নেয় যে আমার দেশের জাতীয় পতাকাকে যারা অবমাননা করেছে, আমার ইসকনের নেতাকে যারা হচ্ছে অবমাননা করেছে বা গ্রেপ্তার করেছে, তাদেরকে আমরা আর চিকিৎসা সেবা দিব না। সর্বপ্রথম একটা হসপিটাল এটা নিয়ে ঘোষণা দেয়, আমি নাম বলতেছি না হসপিটালটার, তারা চিকিৎসা সেবা বন্ধ করে দেয়। এরপরে ধীরে ধীরে বিশেষ করে কলকাতার, পুরো ভারতে না, বিশেষ করে কলকাতা যেখানে সব থেকে বেশি মানুষজন যায়, তারা সেই জায়গাটাতে গিয়ে আর চিকিৎসা সেবা নিতে পারবে না। কলকাতার অধিকাংশই হসপিটাল চিকিৎসা সেবা দেওয়া বন্ধ করে দিয়েছে বাংলাদেশিদেরকে কিংবা বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদেরকে। এখন তাহলে সমাধান কি? সমাধান অবশ্যই আছে, সেটা পরে বলি। তো কলকাতার মেয়র জানিয়েছে যে এটা মোটেও ঠিক নয়, কেননা চিকিৎসা একটা মানুষের মৌলিক অধিকার, সেজন্য এটা করা যাবে না। কিন্তু যেহেতু তারা বাংলাদেশিরা তাদের দেশের পতাকাকে অবমাননা করছে, তাই তারা বাধ্য হয়ে একরকম এই কাজটা করছে। যেহেতু ভারতে কলকাতার লোকজনকে, কলকাতার হাসপাতালগুলো বাংলাদেশিদেরকে আর চিকিৎসা সেবা দিবে না, তাই আমি আপনাদেরকে বলবো যে বাংলাদেশ থেকে আপাতত টাকা খরচ করে কলকাতায় না যাওয়াই ভালো। আপনারা যে হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছেন সেই হসপিটালে যোগাযোগ করেন। কেননা বাংলাদেশের পাসপোর্ট হোল্ডারধারীদেরকে তারা আর চিকিৎসা সেবা দিবেই না, তাই আপনি যদি যান আপনাকে ফেরত আসতে হবে। আপনারা অবশ্যই অবশ্যই মনে রাখবেন, সমাধানটা বলে দিই। আপনারা যারা বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসা সেবা নিতে যাবেন, এই ভিডিও দেখার পরবর্তী সময়গুলোর মধ্যে তাদেরকে রিকোয়েস্ট করবো তারা ওই হসপিটালে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে, কিংবা ডিরেক্ট ফোন দেওয়া সম্ভব হলে ফোন দিবেন, দিয়ে জিজ্ঞাসা করে নেবেন যে আমার অমুক ডেটে অমুক সময়ে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে অমুক ডাক্তারের কাছে, আমি বাংলাদেশি পাসপোর্টধারী, বাংলাদেশ থেকে আমি ভারতে আসবো, আমাকে কি চিকিৎসা সেবা দেওয়া হবে কিনা? কেননা আপনাদের ওখানে চিকিৎসা সেবা দেওয়া বন্ধ করে দিয়েছে অনেক হসপিটাল। যদি তারা বলে যে হ্যাঁ আপনি আসেন, কোনো সমস্যা নাই, তা আপনারা ভালোভাবে তারপরেও দ্বিতীয়বার আরো একবার জিজ্ঞাসা করে নেবেন, এরপর যাবেন। কেননা বাংলাদেশ থেকে আপনারা কয়েক হাজার টাকা খরচ করে ভারতে যাবেন, গিয়ে যদি সেখান থেকে ফেরত আসতে হয়, এটা আপনাদের জন্য অবশ্যই ক্ষতিকর। এবার ভারতের অন্য রাজ্যগুলোর কথা বলি, কেননা কলকাতায় এটা নিয়ে বেশি ঝামেলা চলতেছে।
কারণ কলকাতা আর বাংলাদেশের বাংলা ভাষাভাষী মানুষ তো, তাই বাংলাদেশের কথাগুলো তারা সহজে বুঝে ফেলে। যাই হোক, আপনারা যারা চেন্নাই যাবেন কিংবা হচ্ছে অন্য কোনো জায়গায় যাবেন, ব্যাঙ্গালোর যাবেন, চেন্নাই যাবেন বা যেখানেই যান না কেন চিকিৎসা সেবা নেওয়ার জন্য, আপনারা যে কাজটা করবেন, আপনারাও অবশ্যই সেই হসপিটালগুলোতে কন্ট্যাক্ট করে নেবেন তারা আপনাদেরকে চিকিৎসা সেবা দিবে কিনা। যদি তারা আপনাদেরকে চিকিৎসা সেবা দেয় তবেই আপনারা বিমানের টিকিট কাটবেন কিংবা ট্রেনের টিকিট কাটবেন, নইলে আপনারা আরো বড় বিপদে পড়বেন চেন্নাইতে গেলে। কেননা কলকাতা গেলে তো খরচ মোটামুটি একটা হয়, কিন্তু যারা চেন্নাইতে বাই এয়ার যাবেন তাদের 8 থেকে 10 হাজার টাকা প্লেনের টিকিট নষ্ট হয়ে যাবে, আপ ডাউনে দেখা গেল যে 20 হাজার টাকা খরচ হয়ে গেল। আবার যারা হচ্ছে ট্রেনে করে যাবেন তারাও দেখা গেল যে ট্রেনের মধ্যে সমস্যার সম্মুখীন হতে পারেন। 3 দিন 4 দিনের জার্নি করে আপনি চেন্নাই বা ব্যাঙ্গালোর পৌঁছালেন, গিয়ে দেখলেন যে আপনাকে চিকিৎসা সেবা দিচ্ছে না, সেক্ষেত্রে আপনি বিপদে পড়ে যাবেন। এই জন্য সব থেকে ভালো হচ্ছে ভারতে যাওয়ার আগে অবশ্যই খোঁজ খবর নিয়ে যাওয়া যে তারা আপনাদেরকে চিকিৎসা সেবা দিবে কিনা। যদি না দেয় তাহলে আপনারা ভারতে যাওয়ার আশা বাদ দেন। এখন কথা হচ্ছে যারা ভারতে যেতে পারবেন না তারা সেকেন্ড অপশন হিসেবে কোন দেশকে চয়েস করতে পারেন। দেখেন, বাংলাদেশ থেকে ভারতে যাওয়াটা খুব সহজ বলে গরিব মানুষ থেকে উচ্চ শ্রেণীর পর্যন্ত সবাই যাইতে পারে। এখন যেহেতু ভারতে যেতে পারবো না, আমরা চিকিৎসা সেবা নেওয়ার জন্য থাইল্যান্ড ট্রাই করে দেখতে পারি। থাইল্যান্ডের চিকিৎসার মান যথেষ্ট ভালো। এক্ষেত্রে আপনাদের এয়ার টিকিট পড়বে, রিটার্ন এয়ার টিকিট আমি দেখলাম কয়েকদিন আগে লোয়েস্ট চলতেছে 29,000 সামথিং থেকে শুরু হবে। আপনারা যদি চান যে থাইল্যান্ডে যাবেন তাহলে থাইল্যান্ডের মেডিকেল ভিসা করে নিয়ে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে 29 থেকে 35,000 টাকার মধ্যে আপনারা রিটার্ন এয়ার টিকিট করতে পারবেন, আপনারা থাইল্যান্ডে চলে যেতে পারেন। এক্ষেত্রে আপনার যে সুবিধাটা হবে, ভারতের চেয়ে উন্নত চিকিৎসা আপনি থাইল্যান্ডে পাবেন, আপনার সামান্য কিছু টাকা খরচ বেশি হবে, এই যা, এর থেকে আর তেমন কোনো পার্থক্য কিন্তু নাই। তাই আমার রিকোয়েস্ট, আবারও বলছি, আপনারা যে দেশে চিকিৎসা সেবা নিতে যান না কেন সেই দেশে গিয়ে যেন সমস্যার সম্মুখীন হইতে না হয়। তাই অবশ্যই ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, থাইল্যান্ড যেখানেই যান ওই দেশের ডক্টর বা হসপিটালগুলোর সঙ্গে পূর্ব থেকেই যোগাযোগ করে নিয়ে যাবেন। তো এই ছিল বেসিক যে ভিডিওটা। এখন কথা হচ্ছে এটা কবে নাগাদ ঠিক হবে, লাস্ট যে পয়েন্টটা বলে নেই, এটা ঠিক হওয়ার সম্ভাবনা আপাতত নাই। 1 মাস 2 মাস 3 মাসে ঠিক হবে না, যেহেতু আগস্টের পর থেকে কোনো ঠিক হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। ট্যুরিস্ট ভিসা পাচ্ছি না, আমি নিজেও ভারতে যাওয়ার জন্য বসে আছি, আমার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, বাট আমি যাইতে পারতেছি না। এই জন্য আপনাদেরকে বলবো বেশি তাড়াহুড়া করার দরকার নেই, রিল্যাক্স থাকেন। ভারতে যাইতেই হবে এমন কিছু না, যেহেতু এই ঘটনাটা ঘটে গেছে। এক তো শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে আছে, বাংলাদেশের নেতাকর্মীরা ভারতে রয়েছে যারা আওয়ামী লীগ করে, সেই সাথে এখন চিন্ময় কৃষ্ণ দাসকে অ্যারেস্ট করা হয়েছে, ভারতীয় পতাকাকে বাংলাদেশে অবমাননা করা হয়েছে। এই সকল বিষয় নিয়ে যে ঝামেলাটা সৃষ্টি হয়েছে সেটা সমস্যার সমাধান হইতে গেলে একটু সময় লাগবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে আপনাদের কোনো প্রশ্ন থাকলে জানাবেন, আর ওয়েট করেন, আমরা শতভাগ গ্যারান্টি দিয়ে ভারতীয় ভিসার কাজ করে দিব খুব শীঘ্রই, যদি ভিসা সার্ভিস আবার পুনরায় চালু হয়।